রমাকে দেখবার পরে ওর মনে হয়েছে এমন ধরনের মেয়েকে জীবন সঙ্গিনী রূপে লাভ করা একটা সৌভাগ্য। একবার মতো মেয়ে। তার মায়েরও আন্তরিক ইচ্ছা তার বিয়ে হয় রমার সঙ্গে। প্রমোদের মা যখন পরদিন সকালে কথাটা পারলেন, গোকুল তখন মায়ের কথাটাই বড় করে বললে, তার কোনো হাত নেই। আচ্ছা, কলকাতায় গিয়ে মাকে জানাবে, পরে কি হয় পত্র লিখবে। বিনা বোধহয় তখন জানালা ধরে নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল। ওর কথা শেষ হতেই চলে গেল। কেউ টের পায়নি কখন যে এসে দাঁড়িয়েছিল পাশের ঘরে। কিন্তু গোকুলের চোখ এড়ালো না। তারপর যখন ওদের বাড়ি থেকে বের হয়ে আসে, তখন বীণার সঙ্গে আবার দেখা হলো বাড়ির বাইরে গোয়ালের দরজায়। গরুর দড়ি হাতে বীণা ওদের ছোট্ট বাছুরটা পেয়ারা গাছের গুঁড়িতে বাঁধছে। পরনে আধময়লা শাড়ি, গাছা কতক কাঁচের চুড়ি হাতে, শ্যামবর্ণ মেয়ে, দেখতে এমন কিছু নয়। ওকে দেখে বিনা লজ্জায় চোখ তুলে যেন ভালো করে চাইতে পারলে না, কারণ তার আগেই বিনা শুনেছে মায়ের মুখে বিয়ের প্রস্তাবটা। গোকুল দেখলে যখন দেখা হয়ে পড়ল, তখন একটা কথাও না বলাটা ভালো দেখাবে না। বললে, বিনা, ভালো আছিস? ওহ, বেশ লম্বা হয়ে পড়েছিস যে। বিনা সলজ্জ মুখে বললে, ভালো আছি। তুমি ভালো আছো গোকুলদা? হ্যাঁ, মন্দ নয়। জ্যাঠাইমার শরীর ভালো আছে? মায়ের শরীর মন্দ না, তবে সেই বাতের ব্যথা মাঝে মাঝে। বিনা আর কিছু না বলে গোয়ালের মধ্যে ঢুকে গেল। বিকেলের ট্রেনে গোকুল কলকাতায় রওনা হলো। চমৎকার ছায়াচ্ছন্ন বিকালটা। গাড়ির জানালার ধারে বসে বাইরের দিকে চেয়ে কেবলই বীণার কথা ওর মনে আসছে দেখে ও আশ্চর্য হল। আজ সকালে বীণার সেই দিন মূর্তি, পরনে আধময়লা শাড়ি, হাতে গাছা কতক কাঁচের চুড়ি। আরও দেখে আশ্চর্য হল, ও ভাবছে বীণার কোথায় বিয়ে হবে, কার ঘরে পড়বে